হরমুজ প্রণালী অত্যন্ত সংকীর্ণ এবং সেখান থেকে যেকোনো জাহাজই আসতে রীতিমতো দ্বিধা করবে। কারণ যুক্তরাষ্ট্র এই সংঘাতের ১ম দিকেই ভেবেছিল যে ইরানের সমাজ এবং ইরানের জনসংখ্যাকে তারা বিভাজিত করে ফেলতে পারবে। এই যে যুদ্ধের প্রস্তুতি, এটা ১ বছরের নয়, ৫ বছরের নয়, ১০ বছরের নয়, প্রায় ২৫-৩০ বছর যাবৎ তারা এই যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছে। যে বহুদিন যাবতই কিন্তু যুক্তরাষ্ট্র ইরানকে দমানোর নানান রকমের পায়তারা করছে। কিন্তু সরবরাহ যদি আম যে পর্যায়ে থাকা দরকার সেটার চাইতে কম হয়, তাহলে একটা পর্যায়ে এসে সেখানে ঘাটতি দেখা দেবেই। তখন আমরা কি করব? আজ আমাদের অতিথি অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর সেলিম জাহান। আমরা কথা বলবো ইরান যুদ্ধ ও বাংলাদেশে তার অভিঘাত নিয়ে। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালো। বিশ্বব্যাপী অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বাংলাদেশ এই ধাক্কা সামলাবে কি করে? আমার মনে হয় যে আমরা যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে ৩ দিক থেকে এর অভিঘাত বাংলাদেশে পড়বে। একটা অবশ্যই রাজনৈতিক, তো সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু রাজনৈতিক দিক থেকেও বাংলাদেশের অবস্থান কি হবে? বাংলাদেশ কি যুক্তরাষ্ট্রের সপক্ষে থাকবে? নাকি বাংলাদেশ ইরানের সপক্ষে থাকবে? সেখানে ভূ-রাজনৈতিক যে সমস্ত বিবেচনাগুলো আছে, সেই বিবেচনার মধ্যে বাংলাদেশকে যেতে হবে। আ এই কারণে যেতে হবে যে অনেক সময় ওই ভূ-রাজনৈতিক বিষয়গুলোই নির্ধারণ করবে যে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের উপরে অভিঘাত কি পড়তে পারে এবং প্রভাব কি করতে পারে। এরপরে ২য় যে কথাটি, আমরা যদি অর্থনৈতিক দিক থেকে যদি বিষয়টিকে দেখি, তাহলে সেখানেও আমরা দেখতে পাই যে নানান পন্থায় আ বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। একটি পন্থা হচ্ছে, আমরা সবাই বলছি যে জ্বালানির বিষয়টি, এবং বাংলাদেশ জ্বালানি নির্ভর অর্থনীতি, তেলের উপরেও নির্ভর করে থাকে এবং সেই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের উপরেও নির্ভর করে থাকে। এবং আমরা জানি যে এই তেল এবং প্রাকৃতিক গ্যাসের একটা বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে, এবং যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে কোনো না কোনোভাবে, স্বাভাবিকভাবেই তাদের তেলের উৎপাদন, তাদের তেলের সরবরাহ, তাদের তেলের যে রপ্তানি সেগুলো বিঘ্নিত হচ্ছে। যেটা বাংলাদেশের আম যে বাজার, তেলের বাজারে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জ্বালানির একটা সমস্যা দেখা যাচ্ছে। আর ৩য় যে বিষয়টি নিয়ে অর্থনীতির দিক থেকে যদি বলি, যেটা আমাদের উপরে একটা অভিঘাত ফেলবে, সেটা হচ্ছে যে আমাদের যে বাণিজ্য, এবং সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে যারা আমাদের কর্মরত আছেন, যে সমস্ত শ্রমিকেরা, তাদের পাঠানো অর্থের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। বাণিজ্যের ক্ষেত্রে আ বিরূপ প্রতিক্রিয়া পড়বে এই কারণে যে আমরা জানি যে হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন জাহাজ মালপত্র নিয়ে, তেল নিয়ে আ বাংলাদেশ বা এই অঞ্চলের দিকে আসে। যদিও ইরান বলেছে যে আ বাংলাদেশের জন্য যে সমস্ত জাহাজ আসবে সেগুলো তাদের লক্ষ্যবস্তুর মধ্যে আসবে না। কিন্তু তবু আমরা জানি যে এখানে একটা ঝুঁকি রয়ে গেছে। কারণ হরমুজ প্রণালী অত্যন্ত সংকীর্ণ এবং সেখান থেকে যেকোনো জাহাজই আসতে রীতিমতো দ্বিধা করবে। এবং সেটা যদি হয় তাহলে পরে আমাদের রপ্তানি-বাণিজ্য এবং আমদানি-বাণিজ্যের উপরে একটা বড় অভিঘাত পড়বে। আর শেষ কথা যেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের শ্রমিক যারা কাজ করেন তাদের পাঠানো অর্থ একটা বিরাট ভূমিকা রাখে। তো সেখানে একটা দিক তো মানবিক দিক রয়েছেই। ইতিমধ্যেই বাংলাদেশী বেশ কয়েকজন শ্রমিক এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে প্রাণ হারিয়েছেন। আ কিন্তু তার সঙ্গে এই যে তাদের কাজ করার যে সুযোগ, অর্থ পাঠানোর যে সুযোগ, সেগুলোও কিন্তু বিঘ্নিত হবে। কারণ মধ্যপ্রাচ্যের অর্থনীতি যদি এখন সংকুচিত হতে থাকে, তাহলে একটা সময় হয়তোবা বাংলাদেশ আ যারা শ্রমিকরা যারা মধ্যপ্রাচ্যে কাজ করছেন, তারা হয়তো দেশে ফিরে আসতে বাধ্য হবেন। এবং সেই সঙ্গে তাদের পাঠানো যে অর্থ, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা মজুদের একটা বড় অংশ, সেটার উপরেও একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে।
না, ইতিমধ্যে তো আমরা দেখলাম লেবাননে এবং আরো ২-১ টি জায়গায় যে বাংলাদেশি শ্রমিক যারা ছিলেন তারা কাজ হারিয়েছেন এবং এমনকি তাদের বসত আ বাটিও হারিয়েছেন। অর্থাৎ তারা কেউ খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছেন। এরকম ছবি আমরা দেখেছি। আ আ কি বলবেন? না সেইটাই। এখন প্রশ্নটা হচ্ছে যে যেহেতু ওই সমস্ত দেশগুলোতে আপনি লেবাননের কথা বলেছেন, কাতারে রয়েছে, কুয়েতে রয়েছে, সৌদি আরবে রয়েছে, আম বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকেরা কাজ করেন। এখন যখন এই সংঘাত বা যুদ্ধ বিস্তৃত হয়ে যাচ্ছে সেই অঞ্চলে, এটার আমরা দেখতেই পাচ্ছি যে এটার একটা মানবিক দিক আছে। আর যেটার উল্লেখ আপনি করেছেন যে তারা আ আবাসস্থল সেটা হারিয়েছেন, প্রাণে মানে প্রাণ হারিয়েছেন বহু শ্রমিক বিভিন্ন জায়গায় মিসাইল থেকে বা অন্যান্য আগ্নেয়াস্ত্রের উৎক্ষেপণ থেকে। সুতরাং সেটার তো একটা মানবিক দিকও আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যেহেতু কাজ হারিয়েছেন, সেটা একদিকে তাদের যে জীবন ধারণের ক্ষমতা সেটাকে বিঘ্নিত করবে। তারা দেশে ফেরত আসতে চাইলেও বর্তমান সময় যুদ্ধের জন্যে তারা ফেরত আসতে পারছেন না। আমরা এমনও দেখেছি বিশেষত ঢাকা বিমানবন্দরে যদি আপনি যান, তাহলে দেখবেন যে শত, শত শ্রমিক সেখানে অপেক্ষা করছেন কবে তারা বিমানে করে মধ্যপ্রাচ্যে যেতে পারবেন। ইতিমধ্যেই তাদের অনেকের ভিসা কিন্তু শেষ হয়ে গেছে বা শেষ হবার পথে। সুতরাং চাকুরি তাদের আছে কিনা, চাকুরিতে ফেরত গেলে পরে চাকুরি তারা ফেরত পাবেন কিনা, এ জাতীয় একটা অর্থনৈতিক এবং মানবিক ঝুঁকি কিন্তু তাদের জন্য বিরাট। আ মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, ইরানের ইরানকে সীমিত আকারে তেল রপ্তানির সুযোগ দেয়া যেতে পারে। এটি কি যুদ্ধ প্রলম্বিত করার জন্যে? না ইরানকে বিশেষ বাণিজ্যিক সুবিধা দেওয়ার জন্যে? আমার মনে হয় না যে এটা আম আ ইরানকে বিশেষ বাণিজ্যিক সুবিধা দেওয়ার জন্যে। একটা কথা মনে রাখা দরকার যে যুক্তরাষ্ট্র যেভাবে ভেবেছিল যে যত অল্প সময়ে এবং যত অল্প কৌশলে ইরানকে কাবু করতে পারবে, এই প্রলম্বিত যুদ্ধের কারণে সবাই বুঝতে পারছেন যে ব্যাপারটি অত সোজা নয়। এবং ইরানের যে তেল রপ্তানি বা ইরানের যে এম বিভিন্ন বিষয় তাদের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের যে সংযোগ, সেগুলোর ব্যাপারে ইরান কিন্তু একটা খুব আম সহজাত ভালো অবস্থানে আছে। হরমুজ প্রণালীর কথা আমি আগেই বলেছি। আপনার হয়তো মনে আছে যে ১৯৫৬ সালে সুয়েজ প্রণালীতেও কিন্তু এই জাতীয় একটা ব্যাপার ঘটেছিল। যখন মিশরকে জব্দ করার জন্য বিশেষত ব্রিটেন এবং অন্যান্য দেশ সেখানে সুয়েজ প্রণালীতে হস্তক্ষেপ করতে চেয়েছিল। তো এখন এই জায়গায় যে সীমিত ভাবে ইরানকে তেল রপ্তানি করতে দেওয়া হচ্ছে, এই নমনীয় ভাবটা হয়তোবা আমার মনে হয় যে ইরানের লোকজনের মন জয় করার একটা বিষয় এখানে আছে। কারণ যুক্তরাষ্ট্র এই সংঘাতের ১ম দিকেই ভেবেছিল যে ইরানের সমাজ এবং ইরানের জনসংখ্যাকে তারা বিভাজিত করে ফেলতে পারবে। যারা বর্তমান সরকারের পক্ষে আছেন, যারা বিরোধীর পক্ষে আছেন, সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী পক্ষে গিয়ে একটা বিভাজন তারা তৈরি করতে পারবে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে এই বিভাজন তারা তৈরি করতে পারেনি। বরং ইরানের জনগণের সংহতি আরো দৃঢ় হয়েছে। তো এই সময় এটা একটা চাল হতে পারে যে হয়তো ইরানের কোনো আম গোষ্ঠীর একটা তাদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপনের জন্য এটা একটা চালও হতে পারে। আ যুদ্ধ শিগগিরই থামবে বলে মনে করেন? ডোনাল্ড ট্রাম্পের কোনো বক্তব্যে মনে হয় যে তিনি যুদ্ধ থামাতে চাচ্ছেন। আবার কোনো বক্তব্যে মনে হচ্ছে যে না, তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? এখন যুদ্ধটা তো ২ পক্ষের মধ্যে হচ্ছে। আমি যদি ইরানের পক্ষ থেকে বলি, তাহলে ইরানের এই যে যুদ্ধের প্রস্তুতি, এটা ১ বছরের নয়, ৫ বছরের নয়, ১০ বছরের নয়, প্রায় ২৫-৩০ বছর যাবৎ তারা এই যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছে। যেমন যে সমস্ত মিসাইল তারা ছুটছে, এখন পর্যন্ত তারা বলছে যে এগুলো তাদের পুরনো মিসাইল। যেগুলো নতুন, সে জাতীয় আগ্নেয়াস্ত্র তারা এখনো ব্যবহার করেনি। সুতরাং ইরানের পক্ষে আমার মনে হয় না যে তারা নমনীয় হবে। কারণ তাদের উপরে যে সর্বাত্মক যুদ্ধ নানান দিক থেকে আম যুক্তরাষ্ট্র চাপিয়ে দিয়েছে সেটা সম্পর্কে তারা জ্ঞাত। এবং তারা এটাও জ্ঞাত যে বহুদিন যাবতই কিন্তু
যুক্তরাষ্ট্র ইরানকে দমানোর নানান রকমের পায়তারা করছে। আম রপ্তানির উপরে বা অন্যান্য আমদানির উপরে নিষেধাজ্ঞা আম যুক্তরাষ্ট্র অনেক আগেই তারা বসিয়েছে। সেই সঙ্গে ইরানকে একঘরে করার জন্যে বিশেষত মধ্যপ্রাচ্যে সেটার চেষ্টাও তারা চালিয়ে যাচ্ছে। অতএব ইরানের পক্ষ থেকে যদি আমি দেখি, তাহলে ইরানের প্রস্তুতি আছে যুদ্ধের এবং ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাও সত্য। কিন্তু ইরানের জনগণের মধ্যে এক ধরনের সংহতি আছে যেখানে তারা কোনো অবস্থাতেই নতজানু হবে না। এবার যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের কতগুলো অসুবিধে আছে। একটা অসুবিধা হচ্ছে যে তাদের আ গুনতিতে একটু ভুল হয়ে গেছে। তারা হয়তো মনে করেছিল যে তারা খুব অল্প সময়ের মধ্যে ইরানকে কাবু করতে পারবে। দেখা যাচ্ছে যে সেটা তারা করতে পারছে না। আর দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র একটা অসুবিধাজনক পরিস্থিতিতে আছে যে যুক্তরাষ্ট্র তাকে যুদ্ধ করতে হয়েছে কিন্তু নানান ঘাঁটি থেকে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে মার্কিন ঘাঁটিগুলো থেকে আছে সেখান থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে। খুব আম কাছে যুক্তরাষ্ট্র নয় ইরানের। সুতরাং অত দূর থেকে অত হাজার মাইল থেকে মানুষ বা সৈন্য ব্যবহার করে যুদ্ধের আম যে ব্যাপারটি ঘটানো যায় সেটা যুক্তরাষ্ট্র করতে পারছে না। আর তৃতীয় অসুবিধাজনক ব্যাপারটি যেটা আমি বলতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্র গতকাল এবং গত পরশু ইউরোপের এবং ন্যাটোভুক্ত বিভিন্ন দেশকে আম তাদের সাহায্য চেয়েছিল। এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে, হরমুজ প্রণালীতে আক্রমণ করার ব্যাপারে, হরমুজ প্রণালীর পাশে যে খার্গ দ্বীপটি আছে সেখানে আক্রমণ করার জন্যে। কিন্তু ইউরোপীয় যুক্তরাষ্ট্রের যারা মিত্র আছে, জার্মানি সহ অন্যান্যরা, তারা কিন্তু সাফ বলে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের এই জাতীয় কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করবে না। সুতরাং স্বাভাবিকভাবেই এই লড়াইটা যুক্তরাষ্ট্রকে একাই লড়তে হবে এবং সেই জন্যে বর্তমান অবস্থায় যুক্তরাষ্ট্র যে খুব একটা সুবিধাজনক পর্যায়ে আছে আমি সেটা বলব না। অতএব এই যুদ্ধকে দ্রুত থামিয়ে দেওয়ার ব্যাপারে বা এটার একটা ইতি টানার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ বোধহয় ইরানের চাইতে বেশি থাকবে। ইরানের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধ আ বাংলাদেশের অর্থনীতিতে দারুণ আ কি বলে নেতিবাচক প্রভাব ফেলছে। আ এই যুদ্ধ শুরুর কয়েকদিন আগে মাত্র আম নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছেন। তা সুতরাং নতুন সরকারের কাছে একটা বড় আ ধাক্কাই বলব। কিন্তু আপনি অর্থনীতিবিদ হিসেবে বলবেন যে সরকারের এই সেটা প্রলম্বিত হোক অথবা প্রলম্বিত না হোক, এই ধাক্কাটা মোকাবেলার ক্ষেত্রে সরকারের প্রস্তুতিটা কতটা? শুধু জ্বালানির ক্ষেত্রেই আমরা দেখি যে জ্বালানির ব্যাপারে যে আ এ মাস চলবে অথবা খুব শিগগিরই সমস্যা সংকটে পড়তে হবে না। কিন্তু সার্বিকভাবে যে জনশক্তি, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য এই ত্রিমুখী যে আ সমস্যা, সংকট এটার মোকাবেলায় সরকারের প্রস্তুতি আছে কিনা? বা থাকলেও সেটা কতটা? এখন ১ম এই এই কথাটা বলে নেওয়া দরকার যে এই ব্যাপারটি হঠাৎ করে ঘটেছে এবং এটা ঘটার কোনো কারণ ছিল না বা এই যুদ্ধটা যে আসছে এটা আমরা কেউই বুঝতে পারিনি। যেই সরকারই ক্ষমতায় থাকুন না কেন তার পক্ষে এটা আগে থেকে আঁচ করা অত্যন্ত কষ্টকর। অতএব এটা মেনে নিয়ে যদি আমরা এখন বলি যে এটার জন্য প্রস্তুতি কতখানি আছে বা যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো পর্যাপ্ত কিনা, তাহলে ১ম এ আমি বলব যে প্রস্তুতির দিক থেকে গত কদিনের কয়েক সপ্তাহের যে জাতীয় আমরা নীতিমালা বা যে জাতীয় ব্যবস্থার কথা আমরা শুনছি, সেটাতে আমরা বুঝতে পারছি যে বর্তমান সরকার নানান দিক থেকে এই যে একটা সংঘাত, এই যে একটা বিপদ এসেছে এটা মোকাবেলার জন্য চেষ্টা করছেন। যেমন গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে যে কাতার থেকে আমাদের বেশিরভাগ গ্যাস আসে এবং সেটা যেহেতু এখন তার যে সরবরাহ সীমিত হয়ে গেছে, তখন তাৎক্ষণিকভাবে যেটাকে আমরা ইংরেজিতে স্পট মার্কেট বলে থাকি, সেখান থেকে গ্যাস নিয়ে আসার একটা ব্যবস্থা হয়েছে বা ব্যবস্থা হচ্ছে এবং সেখানে হয়তো আমাদের মূল্য বেশি দিতে হবে। কিন্তু বর্তমান যে বিপজ্জনক অবস্থায়, জরুরি অবস্থায় এটা ছাড়া তেমন কোনো বিকল্প নেই। সেই সঙ্গে জ্বালানির ক্ষেত্রেও আমরা আশ্বস্ত হয়েছি যে বিভিন্ন জাহাজ জ্বালানি নিয়ে বাংলাদেশে আসছে এবং বিশেষত ইরান যেহেতু বলেছে যে বাংলাদেশগামী এ সমস্ত যে জ্বালানির জাহাজ সেগুলো তাদের আক্রমণের শিকার হবে না, সেটাও একটা আশ্বস্তের ব্যাপার।
তৃতীয়ত আমরা দেখছি যে জ্বালানির ক্ষেত্রে, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ের ব্যাপারে আম বর্তমান সরকার কতগুলো বিশেষ আম বলা চলে ব্যবস্থা নিয়েছে। যেমন সচিবালয় যে শীতাতপ নিয়ন্ত্রিত যে সমস্ত যন্ত্র সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে। ঈদ মানে উপলক্ষে বিদ্যুতের ব্যবহার কমানো। আলোকসজ্জা ব্যবহার করার কথা হচ্ছিল, সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে। ২৬শে মার্চের স্বাধীনতা দিবস উপলক্ষে যে আলোকসজ্জা সেটাকে সীমিত করার জন্যে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের বিভিন্ন মন্ত্রী এবং অন্যান্যরা বিভিন্ন জায়গায় আম যে তেলের এবং পেট্রোলের যে সমস্ত পাম্পগুলো আছে সেগুলো দেখছেন। তো এই করে আমার যেটা মনে হয় যে জনমনে একটা স্বস্তির আ একটা ব্যাপার নিশ্চিত করার জন্য সরকার চেষ্টা করছে। এই ব্যাপারটি অত্যন্ত জরুরি। কারণ এই বর্তমান সময়ে আমরা দেখেছি যে যুদ্ধের কিছুদিন পরে ২-১ দিন আপনার হয়তো মনে থাকতে পারে যে তেল এবং পেট্রোল জোগাড় করে মজুত করার ব্যাপারে আমাদের জনগণের মধ্যে একটা প্রবণতা দেখা গিয়েছিল। দীর্ঘ লাইন আমরা বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে আ গ্যাসের যে কেন্দ্রগুলো আছে তার সামনে দেখেছি। সেইটা কিন্তু এখন অনেকটা কমে এসছে। এবং তৃতীয় যে কথাটি বলব যে বাণিজ্যের ব্যাপারে যেহেতু যদি হরমুজ প্রণালী খোলা থাকে তাহলে চিন্তা ভাবনা করে দেখা যেতে পারে সেটা কি আমরা ব্যবহার করব? নাকি আমরা আম অন্যান্য আ পথ যেগুলো আছে সেইগুলোকে ব্যবহার করার চিন্তা করব। এবং সেখানে আমার মনে হয় যে অন্যান্য দেশের সঙ্গে মিলে একত্রিতভাবে সমন্বিতভাবে যদি জাহাজ ব্যবহার করা হয়, ধরুন ২ টো বা ৩ টে দেশ একই জাহাজে যদি জিনিস পাঠায়, সেখানে একদিকে অর্থের সাশ্রয় হবে, অন্যদিকে নিরাপত্তার ব্যাপারটিও নিশ্চিত করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা যদি প্রলম্বিত হয়। কারণ আমরা যদি তাৎক্ষণিকভাবে বা স্বল্প মেয়াদে কি করা যেতে পারে সেটা সম্পর্কে একটা রূপরেখা চিন্তা করতে পারি। কিন্তু এটা যদি প্রলম্বিত হয়, অনেক দিন যাবৎ চলতে থাকে, তাহলে দেখা যাবে যে পশ্চিমের সঙ্গে যে সমস্ত যাত্রাপথের যে সমস্ত বিষয়গুলো ছিল, যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন আ রাজধানী ব্যবহার করে আমরা বিশেষত বাংলাদেশ থেকে যাত্রীরা ইউরোপ, আমেরিকায় যেতেন, সেটা যদি বন্ধ হয়ে যায় তার বিকল্প কি? ১ জ্বালানির উপরে আমাদের মজুত আছে, আমরা ব্যবহার করছি। কিন্তু সরবরাহ যদি আম যে পর্যায়ে থাকা দরকার সেটার চাইতে কম হয়, তাহলে একটা পর্যায়ে এসে সেখানে ঘাটতি দেখা দেবেই। তখন আমরা কি করব? বাণিজ্যের ক্ষেত্রে যে বাণিজ্য যে বিঘ্নিত হচ্ছে, যেহেতু বিভিন্ন দিক থেকে আমরা অন্যান্য জায়গায় রপ্তানি করতে পারছি না, আমদানি করতে পারছি না। ইতিমধ্যেই পোশাক শিল্প বলেছে যে তাদের যে রপ্তানির জন্য যে সমস্ত দ্রব্য তৈরি ছিল সেগুলো তারা পাঠাতে পারছে না। সেটা অন্যান্য শিল্পের ক্ষেত্রেও সত্য। সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদে কি করা যেতে পারে সেটার ব্যাপার থেকে এখনই আমার মনে হয় চিন্তা ভাবনা করা দরকার। কিন্তু এই চিন্তা ভাবনাটা এককভাবে না করে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে, আমাদের আম রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত বন্ধুস্থানীয় যে সমস্ত দেশগুলো আছে তাদের সঙ্গে আমার মনে হয় এখনই এই চিন্তা ভাবনাটা করা দরকার। যুদ্ধ যদি আগে বন্ধ হয়ে যায় খুব ভালো কথা। আমরা সবাই সেটা চাই। কিন্তু যুদ্ধ যদি প্রলম্বিত হয় তখন আমাদের কৌশল কি হবে? আমাদের নীতিমালা কি হবে? ব্যবস্থা কি হবে? সেইটা সম্পর্কে এককভাবে না করে আমরা মনে হয় গোষ্ঠীগতভাবে চিন্তা ভাবনা করতে পারি। আ ধন্যবাদ ডক্টর সেলিম জাহান। আমরাও মনে করি যে সরকারকে যেমন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে হবে সংকট কীভাবে সমাধান করা যায় এবং সরকার এখন পর্যন্ত জনগণকে এক ধরনের আশ্বস্ত করার চেষ্টা করেছে এবং জনগণ যে খুব উদ্বিগ্ন তা নয়, কিন্তু তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা আছে। আ আবারও আপনার সাথে দেখা হবে। আ আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর সেলিম জাহানের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।